বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অডিট প্ল্যান অ্যান্ড অডিট প্রোগ্রাম নিয়ে, অর্থাৎ সার্বিক যে নিরীক্ষা পরিকল্পনা আছে এবং নিরীক্ষার যে কর্মসূচি আছে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে থাকবে যে অডিট প্ল্যান কাকে বলে, অডিট প্ল্যান কত প্রকার, এটার স্টেপ কী, সুবিধা কী, অসুবিধা কী এবং প্রণয়নের কী কী ধাপ অতিক্রম করতে হয়, তারপরে অডিট প্রোগ্রাম কেমনে প্রণয়ন করতে হয়, তো ঝুঁকি নির্ধারণ যে প্রক্রিয়া, পুনঃ অডিট প্রক্রিয়া, নিরীক্ষা যাচাইয়ের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির যে প্রভাব ইত্যাদি সম্পর্কে আজকে কী বলবো আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন প্রথমে জানবো যে অডিট প্রসেসটা কী। অডিট প্রসেসে নিরীক্ষা কাজ সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত সব কার্যাবলী অডিট প্রসেসে অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে 4 ভাগে ধারাবাহিকভাবে কাজ হয়। একটা হচ্ছে নিরীক্ষা নিযুক্তির প্রস্তাব গ্রহণ করা হয়, নিরীক্ষা পরিকল্পনা গ্রহণ করা হয়, নিরীক্ষা কাজ শেষ হয় এবং সংরক্ষিত বিষয়ে রিপোর্ট পেশ করা হয়। এখন অ্যাকসেপ্টিং দ্য অডিট এঙ্গেজমেন্ট, অর্থাৎ নিরীক্ষার যে কার্যটির প্রস্তাব, এখানে থাকে যে নিরীক্ষক হিসেবে নিযুক্তির জন্য কোম্পানির ইঙ্গিত থাকে, কোম্পানির ব্যবস্থাপনা সত্যতা যাচাই হয়, বিশেষ পরিস্থিতিতে বা অস্বাভাবিক ঝুঁকি শনাক্ত করা হয়, নিরীক্ষা সম্পাদনের দক্ষতা মূল্যায়ন করা হয় এবং স্বাধীনতার মূল্যায়ন করা হয় এবং নিযুক্তির চিঠি প্রস্তুত করা হয়। সেকেন্ড হচ্ছে প্ল্যানিং দ্য অডিট। এখানে 6টা কাজ করতে হয়। যে মক্কেল প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নিতে হয়, বিশ্লেষণাত্মক প্রক্রিয়া সম্পাদন করতে হয়, বস্তুনিষ্ঠতার স্তর বিবেচনা করতে হয়, ঝুঁকি বিবেচনা করতে হয়, তারপরে অ্যাসার্টেন যেগুলো আছে নিরীক্ষা কৌশল উন্নয়ন করতে হয়, আর মক্কেলদের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে হয়। তারপর হচ্ছে পারফর্ম অডিট টেস্ট। এখানে 3টি কাজ করতে হয়। যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হয়, সাক্ষ্য প্রমাণের যথার্থতা বিবেচনা করতে হয়, আর কার্যপত্রে দস্তাবেজ বা ডকুমেন্টেশন করতে হয়। তারপরে প্রাপ্ত বিষয়দের রিপোর্ট বা রিপোর্টিং দ্য ফাইন্ডিং। এখানে 6টা কাজ করতে হয়। একটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক সমাপ্ত করতে হয়, প্রাপ্ত বিষয়াদির মূল্যায়ন করতে হয়, মক্কেল কোম্পানির সাথে যোগাযোগ করতে হয়, নিরীক্ষা পরবর্তী দায় দায়িত্বের বিবেচনা করতে হয়, সর্বশেষ নিরীক্ষা মতামত গঠন করতে হয় এবং নিরীক্ষা রিপোর্ট ইস্যু করতে হয়। ওভারঅল অডিট প্ল্যান বলতে আমরা বুঝব নিরীক্ষা ব্যবস্থাপনা এবং সম্পাদনের সম্পূর্ণ প্রক্রিয়া সংক্রান্ত প্রাথমিক যে সিদ্ধান্ত সেগুলি হচ্ছে কি ওভারঅল অডিট প্ল্যান। আর তারপরে অডিট টেস্ট আছে, যে নিরীক্ষা মতামতে পৌঁছানোর জন্য নিরীক্ষকদের বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছতে হয়, আর এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তাদের অনেক সাক্ষ্য প্রমাণ নিতে হয়। এই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ, সাক্ষ্য প্রমাণের যথার্থতা ও পর্যাপ্ততা মূল্যায়ন এবং সাক্ষ্য প্রমাণগুলো কার্যপত্রে দস্তাবেজকরণ প্রক্রিয়া হচ্ছে কি নিরীক্ষা বা যাচাইয়ের সীমারেখা। তারপরে অডিট প্রসিডিউর আর অডিট টেস্ট দুইটাই আমাদের করতে হয়। সেক্ষেত্রে ধাপগুলো হচ্ছে যে ইন্টারনাল টেস্ট অফ ইন্টারনাল কন্ট্রোল, তারপরে স্বতন্ত্র যাচাই, আবার আভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জন্য বোঝা কীরকম সেটা যাচাই, নিয়ন্ত্রণের যাচাই, আর স্বতন্ত্র যাচাইয়ের জন্য 3টা আছে আবার। একটা হচ্ছে লেনদেনের যাচাই, বিস্তারিত জেয়ারগুলোর যাচাই এবং বিশ্লেষণাত্মক যাচাই। তাহলে আমরা যে অডিট প্রসিডিউরের জন্য আমরা কী করতে হবে, প্রথমে ঝুঁকি নির্ধারণ এবং কার্যপ্রণালী ঠিক করতে হবে, অতিরিক্ত কার্যপ্রণালী। তারপরে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা যাচাই করে তারপরে আমরা আস্তে আস্তে কি আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বোঝার জন্য যাচাই করব, নিয়ন্ত্রণ পরীক্ষা করব, তারপর স্বতন্ত্র যাচাই করব, তারপর লেনদেনগুলো যাচাই করব, বিস্তারিত জ্যাট যাচাই করব এবং বিশ্লেষণাত্মক যাচাই করব। তা এগুলো যাচাই করতে আমরা 5টা পদ্ধতি ব্যবহার করব। একটা হচ্ছে ইন্সপেকশন, একটা হচ্ছে অবজারভেশন, একটা হচ্ছে কনফার্ম বাই এক্সটার্নাল পার্টিস, আর হচ্ছে ক্যালকুলেটিং, আর হচ্ছে ইনকোয়ারি বা তদন্ত। তারপরে আমাদের যে নিরীক্ষা যে প্রশাসন আছে, নিরীক্ষা কৌশল আছে, নিরীক্ষা প্রণালী এবং নিরীক্ষা কার্যসূচি, এই জিনিসগুলো আমাদের আইডিয়াতে আনতে হবে। আর টাইপস অফ যে অডিট টেস্ট আছে, একটা হচ্ছে ইন্টারনাল টেস্ট, আর একটা হচ্ছে স্বতন্ত্র যাচাই। ইন্টারনালতে আছে লেনদেন যাচাই, বিশ্লেষণাত্মক প্রক্রিয়া এবং জেয়ার যাচাই, আর স্বতন্ত্র যাচাই আছে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বোঝার জন্য প্রক্রিয়া এবং নিয়ন্ত্রণ যাচাই। প্রত্যেকটা কাজে অডিটরের আলাদা আলাদা ব্যাপার
রয়েছে এগুলো কাজ করতে হবে। আর নিরীক্ষা যাচাইয়ের জন্য যে স্টেপ, সেই স্টেপ আছে 3টা ধাপ আছে। প্রথম হচ্ছে সম্পূর্ণ জনসংখ্যা যাচাই করা বা এক্সপ্লোরিং দ্য ইন্টার পপুলেশন। সেকেন্ড হচ্ছে নমুনা পরীক্ষাকরণ বা অডিট স্যাম্পলিং। থার্ড হচ্ছে যে আমাদের যে নমুনা ফলাফল বা মূল্যায়ন যেটা করা আর কি। তারপরে নিরীক্ষার যে ঝুঁকি আছে সেই ঝুঁকি জন্য আমাদের অনেকগুলো এক্সট্রা কার্যক্রম করতে হয় আর কি। অর্থাৎ প্রসিডিউর টু পারফর্ম টেস্ট কনসার্নিং ঝুঁকি অ্যাসেসমেন্টের জন্য, যেটা যে বস্তুগত পরীক্ষা করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, অবজারভেশন করতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে, বাইরের পক্ষের যে অনুমোদন বা এক্সটার্নাল কনফার্মেশন সেটাও লাগবে, পুনঃ সম্পাদন বা রিপারফরমেন্স সেটাও কি করতে হবে, বিশ্লেষণাত্মক প্রক্রিয়া প্রয়োজনে ব্যবহার করতে হবে বা অ্যানালিটিক্যাল যে প্রসিডিউর আছে, আর মক্কেলের কাছে যে অনুসন্ধান করতে হবে, ইনকোয়ারি অফ দ্য ক্লায়েন্ট, আর দলিলপত্রের মাধ্যমেও কী করতে হবে, সংগ্রহ করতে হবে। এবং ঝুঁকি যাতে কম থাকে সেটার জন্য সবসময় আমাদের কী করতে হবে, চেষ্টা করতে হবে, এবং ঝুঁকি যাতে আমাদের কম হয়। তারপরে অডিট মেমোরেন্ডাম যেটা আছে সেটা নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজন হয় নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন করা। নিরীক্ষা কর্মসূচি তৈরির আগে নিরীক্ষককে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের নিয়ম নীতি এবং পদ্ধতি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিবরণী তৈরি করতে হয়। এই বিবরণী হচ্ছে কি স্মারকলিপি। এখন স্মারকলিপিতে কী কী থাকবে? নিম্নোক্ত 21টি জিনিস থাকবে। প্রথমটি হচ্ছে প্রতিষ্ঠানের সংগঠন, নিয়ন্ত্রণ ও অতীত ইতিহাস, নিট পরিসম্পদের সংক্ষিপ্ত ইতিহাস, প্রধান উৎপাদিত দ্রব্যের বিবরণ, যে বাজারে পণ্যগুলো বিক্রি হয় তার প্রকৃতি, দাম নির্ধারণের বিভিন্ন শর্ত, বিক্রয়ের গতি প্রকৃতি, বিজ্ঞাপনের পদ্ধতি, কারখানা এবং অফিসের অবস্থান, উৎপাদন সুবিধা, কাঁচামালের উৎস, মুখ্য কর্মকর্তাদের নাম, নিয়ন্ত্রণের দায়িত্ব, হিসাব বইগুলোর বর্ণনা, নিয়ন্ত্রণের মাসিক প্রতিবেদন, গত বছরের সাথে তুলনা, পরবর্তী বছরের সাথে তুলনা, বিনিয়োগের উদ্দেশ্য, সম্ভাব্য খরচ, অধীনস্থ কোম্পানির বিবরণ, ইন্টারনাল কন্ট্রোল, কর রিটার্ন এবং সরকারি রিপোর্ট, এগুলো সব আসবে। আর অডিট প্রোগ্রাম হচ্ছে নিরীক্ষা কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে আমাদের নিরীক্ষককে আগে থেকেই কল্পনা করতে হয় এই পরিকল্পনায় কে কী কাজ করবে, নিরীক্ষকের সহকারী কী কাজ করবে, কোন ভুল এড়িয়ে যেতে পারে সেই জন্য সম্ভাব্য ত্রুটি ইত্যাদি সম্পর্কে একটা কি তথ্য করতে হয়। এই যে নির্দিষ্ট সময় দক্ষ এবং কার্যকরভাবে নিরীক্ষার কাজ সম্পাদন করার জন্য নিরীক্ষককে কাজ করার আগে যে গ্রহণযোগ্য এবং সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটি হচ্ছে কি নিরীক্ষা কার্যসূচি বা অডিট প্রোগ্রাম। এই প্রোগ্রামের বৈশিষ্ট্য আছে 9টা। একটা হচ্ছে নমনীয়তা, প্রাসঙ্গিকতা, কাজের বিবরণ, বিশেষ উদ্দেশ্য, কর্ম দায়িত্ব শনাক্তকরণ, বস্তুগত ধারণা, যুক্তিভিত্তিক, উদ্দেশ্যমুখী এবং লিখিত পরিকল্পনা। আর এর উদ্দেশ্য আছে 8টা। একটা হচ্ছে সঠিক কাজ বন্টন, পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ, সব যাচাই, সময় নির্ধারণ, জবাবদিহিতা, প্রামাণ্য দলিল এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত। আর এই প্রতিবেদনে কী কী জিনিস আসবে তার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু হিসাব পরীক্ষার ক্ষেত্র, পরীক্ষার পরিধি, কত ঘন্টা কাজ হবে, তারপরে মুখ্য কী কী দায়িত্ব আছে, লগ্নিপত্রের বাস্তব অবস্থা, তারপরে চেকলিস্ট, তারপরে হিসাব মান, হিসাব কাজের দক্ষ ব্যক্তিদের সাহায্য, হিসাব শুরু শেষ করার তারিখ, কোন কোন বই দেখা হবে, সহকারীরা কে কী কাজ করবে, এগুলো সবই কিন্তু কী আসবে এই অডিট প্রোগ্রামে আসবে। আর একটা শ্রেণী বিভাগ আছে 2 প্রকার। একটা হচ্ছে পূর্ব নির্ধারিত বা প্রি ডিটারমেন্ট অডিট পারফরমেন্স, আর একটা হচ্ছে প্রোগ্রেসিভ অডিট প্রোগ্রাম আর কি। তারপরে আবার কেউ অন্যভাবেও সাধারণ নিরীক্ষা সূচি বা জেনারেল অডিট প্রোগ্রাম, আর এটা হচ্ছে বিশেষ বা স্পেশাল অডিট প্রোগ্রাম। অ্যান্ড অডিট প্রোগ্রামের বিবেচ্য বিষয় আছে 10টা। এটা হচ্ছে উদ্দেশ্য, পরিধি, ব্যবসায়ের প্রকৃতি, দলিলপত্র, আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা, হিসাবের বই, হিসাব পদ্ধতি, নিরীক্ষা স্মারকলিপি, সাধারণ কাজ। আর অডিট প্রোগ্রামের জন্য নকশা প্রণয়নের জন্য আমাদের লেনদেনের যাচাই করতে হয়, তারপরে বিশ্লেষণাত্মক প্রক্রিয়া অবলম্বন করতে হয় এবং জেয়ারগুলোর বিস্তারিত যাচাই করা লাগে। আর অডিট প্রোগ্রামের যে সুবিধা, সেই সুবিধা আছে 16টা। এটা হচ্ছে কাজের সুষম বন্টন, সচেতনতা বৃদ্ধি, কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়া, কোনো বিষয় অপরিকৃত থাকে না, কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পায়,
সম্পাদিত কাজের পরিমাণ জানা যায়, অসমাপ্ত কাজের পরিমাণ জানা যায়, ভবিষ্যতের অভিযোগ খণ্ডন করা যায়, তদারকিতে সুবিধা হয়, পরবর্তী কর্মসূচি প্রণয়নে সাহায্য হয়, কাজের ওপর নিয়ন্ত্রণ থাকে, প্রামাণ্য দলিল হিসেবে কাজ করা যায়, সময় মতো কাজ সম্পাদন করা যায়, সহকারীদের প্রশিক্ষণ দেওয়া যায়, নিরীক্ষা কার্যের শৃঙ্খলা থাকে এবং নিরীক্ষা প্রতিবেদন প্রণয়ন করা যায়। এর কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমাদের জানতে হবে এবং এটা কীভাবে দূর করা যায় সেটাও আমাদের কিন্তু কী করতে হবে, জানতে হবে। তারপর নিরীক্ষার নোট বই যেটা আছে, নিরীক্ষার কাজ পরিচালনার সময় নিরীক্ষক বা তার সহকারীরা নানা রকম সমস্যা বা গরমিল যা ত্রুটি দেখে, এগুলো তাৎক্ষণিক সমাধান হয় না, এগুলো লিখে রাখে তারা। এই যেই বইতে লিখে রাখে তার নামে হচ্ছে কি নিরীক্ষা নোট বই। এটা নোট বইয়ের বিষয়বস্তুর মধ্যে থাকে যে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানে কোনো কারিগরি বা অন্য কোনো বৈশিষ্ট্য, প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ পদ্ধতির ব্যাখ্যা, দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের তালিকা, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মীদের নামের তালিকা, আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিবারণ ব্যবস্থা, প্রতিষ্ঠানের স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, ভাউচার বা প্রতিলিপি, যে সমস্ত ভুল ত্রুটি ধরা পড়ে তার বিবরণ, দলিল বা চুক্তিপত্রের তালিকা, মিলকরণে ব্যাংক মিলকরণের প্রয়োজনীয় তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ হিসাবের সমষ্টি, নিরীক্ষা কাজের অগ্রগতির ব্যাখ্যা ইত্যাদি এই নিরীক্ষা নোটবুকে থাকে। এর সুবিধা হলো 5টা। একটা হচ্ছে সমস্যা লিপিবদ্ধকরণ হয়, কাজের অগ্রগতি জানা যায়, ধারাবাহিকতা জানা যায়, প্রতিবেদন প্রণয়নে সাহায্য হয় এবং কি প্রামাণ্য দলিল হিসাবে ব্যবহার করা যায়। তারপরে নিরীক্ষা কার্যসূচি এবং নিরীক্ষা নোট বইয়ের মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যটি আমাদের লাগবে। আর নিরীক্ষা কাজের যে প্রাথমিক স্টেপ আছে, প্রথমটা আবার নিয়োগপত্র দিয়ে নিয়োগপত্র তদন্ত করতে হবে, প্রকৃত ও পরিধি নিশ্চিত হইতে হবে, স্থায়ী নথি তদন্ত করতে হবে, ব্যবসায়ের প্রকৃতি ও কারিগরি পরিচিতি দেখতে হবে, গৃহীত হিসাব রক্ষণ নীতি দেখতে হবে, কর্মকর্তা কর্মচারীদের তথ্য লাগবে, হিসাব বই ও হিসাব রক্ষণের তথ্য লাগবে, আভ্যন্তরীণ নিবারণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখতে হবে, পূর্ববর্তী রিপোর্ট দেখতে হবে, ব্যবস্থাপনার নীতি পর্যালোচনা করতে হবে, তারপর নিরীক্ষার সারবস্তুতা দেখতে হবে, অতিরিক্ত তথ্য যা দেখতে হবে, প্রাথমিক যে সমাপরিচয় দেখতে হবে, চলমান ব্যবসায় নীতি দেখতে হবে, অন্যান্য কাজে ব্যবহার করতে হবে, ব্যাংক ও নগদান হিসাব দেখতে হবে, হিসাব মান পর্যালোচনা করতে হবে, নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন করতে হবে, আবার নিরীক্ষা কার্যবন্টন করতে হবে এবং সার্বিক নিয়ন্ত্রণ পরিকল্পনা করতে হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।